সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা ভৌত জগত পরিমাপ, এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়ের ভিতর আমাদের যেই সৃজনশীলগুলো আসতে পারে এবং যেই কনসেপ্টগুলো আমাদের লাগতে পারে, ওই কনসেপ্টগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজকের ক্লাসে। এই অধ্যায়টা আমরা অনেকেই স্কিপ করি, যার কারণ হচ্ছে আমাদের বেসিকটি ক্লিয়ার থাকে না। সো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে প্রথমে বেসিক ক্লিয়ার করব। আমরা বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন এই যে স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করব। সো আমাদের এখানে আসলে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয় সৃজনশীলে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সিকিউ বেসড ক্লাস। সো আমাদের এখানে আমরা যদি কয়েকটা জিনিস বলি, প্রথমত কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। প্রথমত হচ্ছে পরিমাপ করা যন্ত্র। পরিমাপ করার যন্ত্রের মধ্যে আমাদের দুইটা লাগবে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, আরেকটা হচ্ছে স্ক্রু গজ। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একেবারে বিস্তারিত ব্যাখ্যা করব। 2 নাম্বার হচ্ছে আমাদের পরিমাপের যে ত্রুটি, এই ত্রুটি নিয়ে আমরা কথা বলবো। সাধারণত তোমাদের যে সৃজনশীলটা আসবে, সেই সৃজনশীলটা এরকম হয়, স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ থেকে সৃজনশীলের গ অথবা ঘ হয়, ত্রুটি থেকে সৃজনশীলের গ অথবা গ হয়। তবে মোস্ট অফ দ্য টাইম আমার এক্সপিরিয়েন্স বলে সৃজনশীলের 3 নম্বরে স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ থেকে প্রশ্ন হয়, আর সৃজনশীলের 4 নম্বরে ত্রুটি থেকে প্রশ্ন হয়। এখন আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব এগুলা নিয়ে। আমরা অতিরিক্ত কথা বলবো না, অল্প কথা দিয়ে আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করার ট্রাই করব। সো প্রথমে আমরা শুরু করি নিই আমাদের স্লাইড ক্যালিপার্স নিয়ে। তো আমরা স্লাইড ক্যালিপার্সে ব্যাখ্যা করা শুরু করি। সবাই একটু খেয়াল করো। স্লাইড ক্যালিপার্সের মধ্যে আমরা আগে একটু চিনে নিই। এই যে খেয়াল করো, এই জায়গায় তুমি দেখতে পাবা বড় একটা স্কেল আছে। এই যে স্কেলটা, এই যে বড় স্কেলটা, এটাকে আমরা বলি হচ্ছে প্রধান স্কেল। এটার নাম হচ্ছে প্রধান স্কেল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে মূল স্কেল। মূল স্কেল। আচ্ছা, এরপর এই যে একটা স্কেল দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে একটা গেল হচ্ছে আমাদের প্রধান স্কেল বা মূল স্কেল, আরেকটা গেল হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এবার একটু খেয়াল করে দেখো, এই যে আমার দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটাকে আমরা বলি স্লাইড ক্যালিপার্সের দুইটা চোয়াল। এবার আসো, এই জায়গায় যে স্কেলটা, এই স্কেলটার নাম ভার্নিয়ার স্কেলের দাগ কাটা আছে। দাগ কাটার মধ্যে এটার নাম হচ্ছে 0, 1, 2, 3 এভাবে যাবে। একইভাবে মূল স্কেলের মধ্যে এখানে একটা দাগ কাটা আছে, এখান থেকে শুরু, 0 থেকে শুরু। মনে রাখবা, আমাদের স্লাইড ক্যালিপার সাধারণত মিলিমিটার স্কেলে দাগাঙ্কিত থাকে। তোমরা ম্যাথ করার সময় অবশ্যই সবগুলো ম্যাথ মিলিমিটারে করবা। দ্যাট মিনস অন্য কোনো একক থাকলে তুমি তাকে মিলিমিটারে কনভার্ট করে নেবা। আচ্ছা, এবার আমরা এখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে একটু করে কথা বলবো। সো আমরা মোটামুটি স্লাইড ক্যালিপার্সের মধ্যে কী কী আছে সেগুলো আমরা জানলাম। যে আমাদের দুইটা চোয়াল আছে, ভার্নিয়ার স্কেল আছে, প্রধান স্কেল আছে। আমার এই যে স্কেলটা, এটাকে আমি ডানে বামে মুভ করতে পারবো। আমি এটাকে ডানে বামে মুভ করে আমার যে বস্তুটা ভিতরে রেখে এটাকে ফিক্স করে দিব। এরপর আমি এখান থেকে পরিমাপ করতে পারবো। এখন তোমার প্র্যাকটিক্যালি আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি প্র্যাকটিক্যালি পরিমাপ করবা। এখন হচ্ছে তোমার তো আর দেখে দেখে পরিমাপ করা লাগবে না, শুধুমাত্র ডেটা থেকে তোমাকে পরিমাপ করা লাগবে। তাহলে আসো, আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, মনে করো আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব। এখন যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, সেই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে m+v/vc। এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। এর মানে তুমি যদি স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাও, তাহলে তোমাকে এই জায়গায় m এর মান, v এর মান, vc এর মান বসিয়ে দিতে হবে। এখন এরা কি আসলে সেটা নিয়ে একটু করে কথা বলি। প্রথমত হচ্ছে এম মান হচ্ছে মেইন স্কেল রিডিং, বা আমরা বলতে পারি প্রধান স্কেলের যে পার্ট, তাকে আমরা বলছি হচ্ছে এম। তাহলে আমাদের এই প্রধান স্কেলের পার্ট বলতে আমরা বোঝাচ্ছি প্রধান স্কেলের কত নাম্বার ঘরকে ভার্নিয়ার স্কেল অতিক্রম করেছে। পরীক্ষায় তোমাকে ডিরেক্ট বলে দিবে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এত। তো প্রধান স্কেলের পার্ট যত দেওয়া থাকবে সেটা এম এর মান। অতএব এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, এম এর মান সরাসরি গিভেন। এবার আসো ভি।
এই ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এখন এখান থেকে তোমাকে বুঝতে হবে ভার্নিয়ার সমপাতন বলতে আমরা কি বুঝি। ভার্নিয়ার যে সমপাতন, সেই ভার্নিয়ার সমপাতনটা আমরা একটু বলি, বোঝানোর ট্রাই করি। তোমার এই যে ভার্নিয়ার স্কেল, আমাদের যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের মধ্যে অনেকগুলো দাগ আছে। মনে করো একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, এভাবে করে করে দাগ আছে। এই ভার্নিয়ার স্কেলের যে দাগগুলা, মনে করো আমি ধরে নিলাম কোনো একটা ভার্নিয়ার স্কেলে 10টা দাগ আছে। এই 10টা দাগের মধ্যে তুমি যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে যাবা, কোনো না কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে। কি বললাম? এই যে 10টা দাগ আছে, 10টা দাগের মধ্যে যে কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে বরাবর মিলে যাবে। আমি ধরে নিলাম এই দাগটা মিলে গেছে, তাহলে কত নম্বর দাগ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4টাকে আমরা বলি ভার্নিয়ার সমপাতন। তাহলে আমি আবার বলছি, ভার্নিয়ার সমপাতন মানে কি? ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগটা প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে, সেই দাগকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। পরীক্ষায় তোমাকে ভার্নিয়ার সমপাতন বলতে পারে, অথবা একজন টিচার চাইলে এভাবেও বলতে পারে যে বলবে যে মিস্টার কুতকুত সাহেব ক্লাসে পড়ানোর সময় তার স্টুডেন্ট এই যে বুলবুলকে বলল যে কোনো একটা ভার্নিয়ার স্কেল, ওই ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগটি প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে মিলে গেছে। তাহলে এই যে 3 নাম্বার দাগের সাথে দাগটি মিলে গেছে, এই 3 নাম্বার দাগটাকে আমরা বলতে পারি কি বলতো? ভার্নিয়ার সমপাতন। তাহলে আবারও বলছি, যত নাম্বার দাগ মিলে যায় তার নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, ভালো কথা। সরাসরি বলতে পারে, অথবা এভাবে বলে দিবে এত নম্বর দাগ মিলে গেছে, তো যত নম্বর দাগ মিলে গেছে তার নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা ভার্নিয়ার সমপাতনটা বুঝলাম। এবার আসো ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকটা হয় সরাসরি দেওয়া থাকবে, অথবা ভার্নিয়ার ধ্রুবকটা তোমাকে বের করতে হবে। এখন ভার্নিয়ার ধ্রুবক যদি তোমার দেওয়া না থাকে, তখন তুমি ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করবা? ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য 2টা পদ্ধতি আছে, একটু খেয়াল করো। এই 2টা পদ্ধতি কি? 1 নাম্বার আমার পক্ষ থেকে সূত্র হচ্ছে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ইকুয়ালস টু এস ডিভাইড বাই এন। আর আরেকটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়ালস টু 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। একটু ভালো করে খেয়াল করে দেখব আমাদের কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে। প্রথমে আমরা এই এস এর পরিচয় দিই। এই এস মান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটি ঘরের মান। আবারও বলছি, এই এস দ্বারা বোঝাচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের মান। আমাদের যে প্রধান স্কেলে এরকম একটা একটা করে দাগ কাটা থাকে। এখন আমার যে এরকম একটা একটা করে দাগ কাটা থাকে, একেবারে ক্ষুদ্রতম যে একটা দাগ আছে, ওই ক্ষুদ্রতম একটা দাগের মান কত, তাকে আমরা বলি হচ্ছে এই যে এস, প্রধান স্কেলের বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। এবার একটু বলে নিই তোমাকে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে দৈর্ঘ্য, এটা নিয়ে খুব ভালো করে তোমাকে পড়াশোনা করতে হবে। আমি একটু ক্লিয়ার করি, এটা অনেক জায়গায় ভুল ব্যাখ্যা দেওয়া আছে। সর্বপ্রথম কথা, পরীক্ষায় যদি তোমার কিচ্ছু দেওয়া না থাকে, তাহলে তুমি সবসময় মনে রাখবা এই এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। এটা যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা না থাকে, আবারও বলছি, প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা না থাকলে এস এর মান 1 মিলিমিটার। কারণ আমরা যে স্লাইড ক্যালিপার্সগুলো ব্যবহার করি, সাধারণত ওইগুলার এক ঘর 1 মিলিমিটার করেই হয়। সো যদি কিচ্ছু বলা না থাকে, আমি এটাকে 1 মিলিমিটার ধরে ম্যাথ করতে পারবো। কিন্তু ভাইয়া, যদি আমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, তখন তোমাকে ওইটাই ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্নের মধ্যে অনেক সময় সরাসরি না দিয়ে ইনডিরেক্টলি বলা থাকে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া, ইনডিরেক্টলি কেমনে বলা থাকে? ইনডিরেক্টলি কেমনে দেখো, প্রধান স্কেলের পার্ট যেটা এম, সেটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি বললাম যে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 20 মিলিমিটার। যদি প্রধান স্কেলের পার্ট এরকম পূর্ণ সংখ্যায় থাকে, অবশ্যই একক হতে হবে মিলিমিটার। তাহলে মনে রাখবা এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। এর মানে প্রধান স্কেলের পার্ট যদি পূর্ণ সংখ্যায় হয়, এস এর মানও পূর্ণ সংখ্যায়। কেন? কারণ প্রধান স্কেলের পার্ট যে 20 পাইলাম, আমি 1 2 3 4 এভাবে করে করে 20 পেয়েছি। অথবা আমি প্রধান স্কেলের পার্ট পাইলাম হচ্ছে 23 মিলিমিটার, এক এক করে আমি পাইছি। মানে প্রত্যেকটা ঘর এক এক করে এই এক 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 এরকম 23টা মিলে আমাদের 23 মিলিমিটার হয়েছে।
তাহলে আমাদের এরকম মিলিমিটার যদি পূর্ণ সংখ্যা থাকে এস এর মান 1 মিলিমিটার। এখন যদি আমার এম এর মান মনে করো এরকম 23.2 মিলিমিটার, হ্যাঁ ভাইয়া এবার তুমি ঝামেলায় পড়ে যাবা। আর তুমি নিজেই চিন্তা করো তো, তোমার যদি প্রধান স্কেলের এক গড় 1 মিলিমিটার হয়, তাহলে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, এভাবে করে করে তুমি কি 23.2 মাপতে পারবা? জীবনেও না। যেহেতু তুমি 23.2 মাপতে পারছো, এর মানে নিশ্চয়ই প্রধান স্কেলের প্রত্যেকটা গড় 1 মিলিমিটার করে না, দশমিক করে। এর মানে দশমিকের পরে কয় গড়? এক গড়। তাহলে তোমার এস এর মান হবে 0.1 মিলিমিটার। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে তোমাকে ভাইয়া আবার বলছি, এস এর মান যদি কোনো আইডিয়া দেওয়া না থাকে, এস এর মান 1 মিলিমিটার, কিন্তু সবসময় এটা হবে এমন কোনো কথা নাই। যদি তোমার এরকম হয় ভাইয়া, আমার প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে, ওটাকে তুমি প্রথমে মিলিমিটারে কনভার্ট করবো অন্য কোনো এককে থাকলে। মিলিমিটারের মানটা যদি পূর্ণ সংখ্যায় থাকে এস এর মান 1 মিলিমিটার, দশমিকের পরে এক গড় থাকলে এস এর মান 0.1 মিলিমিটার, একইভাবে দশমিকের পরে 2 গড় থাকলে এস এর মান 0.01 মিলিমিটার, যেটা প্র্যাকটিক্যাল না। ওই কারণে আমাদের শুধু এই দুইটা জানলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম এস এর মান। এবার আসো ভাইয়া, এই এন মানে কি? এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা। আমার যে ভার্নিয়ার স্কেল আছে না, এই ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে? সাধারণত ভার্নিয়ার স্কেলে 10টা বা 20টা ভাগ থাকে। এই ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা, সেটার নাম হচ্ছে এন। তাহলে আমি আবার বলছি, পরীক্ষায় তোমাকে যদি এরকম বলে দে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা এত, তাহলে তুমি ভি ইকস টু এস বাই ভিসি ইকস টু এস বাই এন দিয়ে ম্যাথ করবা। এস এর মান তো অলরেডি বলে দিলাম, আর এন এর মান তুমি বসাই দিবা যা দেওয়া আছে। কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় এভাবে দেয় না। আমাদের পরীক্ষা অনেক সময় এরকম বলে, কিরকম বলে? প্রধান স্কেলের 19 গড় ভার্নিয়ার স্কেলের 20 গড়ের সমান, বা প্রধান স্কেলের 10 গড় 9 গড় ভার্নিয়ার স্কেলের 10 গড়ের সমান। এর মানে প্রধান স্কেলের কয় গড় ভার্নিয়ার স্কেলের কয় ঘরের সমান সেটা আমাকে বলে দে। যদি আমাকে বলে দে, তখন আমি ফর্মুলা ইউজ করবো এটা 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। এস কি আমরা আগে থেকেই বুঝছি। এ আর বি কি? এ আর বি মানে হচ্ছে কত গড় কত গড়ের সাথে মিলে গেল। ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি। আমি বললাম যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। তাহলে প্রধান স্কেলের কত গড়? 19 ঘর, এটা হচ্ছে এ এর মান। ভার্নিয়ার স্কেলে কয় গড়? 20 ঘর, এটা হচ্ছে বি এর মান। আবারও বলছি, প্রধান স্কেলের ঘর সংখ্যা হচ্ছে এ, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে বি। তাহলে এটা যেহেতু ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এই বি, তাহলে বুঝতেই পারছো এখানে যেটাকে তুমি এন বলো এটাই হচ্ছে আসলে বি। তুমি চাইলে এখানে এন আকারেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তবে আমি সাধারণত এভাবে লিখি 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। এই জায়গায় এই বিটা কিন্তু এই এন এর সমতুল্য। হ্যাঁ, তাহলে আমি ব্যাপারটা আবার একটু তোমাকে ক্লিয়ার করি। পরীক্ষায় যদি ভার্নিয়ার ধ্রুবক তোমাকে দেওয়া না থাকে, তাহলে তুমি কি করবা? ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য কোন সূত্র ব্যবহার করবা? যদি তোমাদের শুধুমাত্র ভার্নিয়ার স্কেলে ঘর সংখ্যা দেওয়া থাকে, তাহলে তুমি এটা ব্যবহার করবা। আর যদি তোমাকে বলে দে প্রধান স্কেলের এত গড় ভার্নিয়ার স্কেলের এত গড়ের সাথে মিলে গেছে, তখন তুমি সূত্র এটা ব্যবহার করবা, ভিসি ইকুয়ালস টু 1 মাইনাস এ বাই ভি ইন্টু এস। আর এস এর মান তুমি কীভাবে নিবা? কিচ্ছু না দেওয়া থাকলে 1 মিলিমিটার, যদি পূর্ণ সংখ্যায় মিলিমিটার দেওয়া থাকে 1 মিলিমিটার, যদি আমাদের দশমিকের পরে এক গড় থাকে 0.1 মিলিমিটার। দিস ইজ দ্য রুলস। তাহলে এবার তুমি নিজে চিন্তা করো কোন ম্যাথ তুমি পারবা না? সব ম্যাথ পারবা। তাহলে আমি যদি তোমাকে আবার একটু করে ছোট্ট রিভিউ করি, দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে প্রধান স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলের পাঠ সরাসরি গিভেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। ভার্নিয়ার সমপাতন গিভেন অথবা বের করতে বলবে। তবে যদি কখনো একটু ঘুরাতে চায়, তখন সংজ্ঞা থেকে তোমাকে বলতে পারে। কীরকম বলতে পারে? তোমাকে বলতে পারে যে ভার্নিয়ার স্কেলের এত নম্বর ঘর প্রধান স্কেলের কারো না কারোর সাথে মিলে গেছে। এবার আসো ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বের যদি তুমি করতে চাও, তার জন্য দুইটা ফর্মুলা। কখন কোনটা ব্যবহার করব? যদি শুধুমাত্র ভার্নিয়ারে ঘর সংখ্যা বলা থাকে, তাহলে আমি ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস বাই এন ব্যবহার করব। আর যদি আমাকে কখনো ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ প্রধান স্কেলের কত নম্বর দাগের সাথে মিলে গেছে বলে দেয়, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। এবং এটাও মাথায় রাখবা, এই জায়গায় যে বি, এই বি দ্বারা বোঝাচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, এই জায়গায় এন, এটাও ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এর মানে এই দুটো জিনিস কিন্তু সিমিলার। হয়তো আমরা দুই জায়গায় দুইভাবে ব্যবহার করছি আমাদের সুবিধার জন্য। এটা গেল হচ্ছে স্লাইড ক্যালিপার্সের প্রাথমিক বেসিক। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ, যদি স্লাইড ক্যালিপার্সের ত্রুটি থাকে,
একটা স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি আছে কি নাই আমরা কিভাবে বুঝবো? একেবারে খুব মনোযোগ দিয়ে ভাইয়ের কথাটা শোনো। যান্ত্রিক ত্রুটি চেক করার উপায় হচ্ছে স্লাইড ক্যালিপার্সের যে দুইটা চোয়াল, এই দুইটা চোয়ালকে লাগাই দিবা। স্লাইড ক্যালিপার্সের দুইটা চোয়ালকে লাগাই দিবা। নিয়ম হচ্ছে স্লাইড ক্যালিপার্সের দুইটা চোয়ালকে লাগাই দিলে স্লাইড ক্যালিপার্সের 0 দাগ আর মূল স্কেলের 0 এই দুইটা একেবারে খাপে খাপে মিলে যাবে। যদি খাপে খাপে বরাবর মিলে যায় এর মানে ওই স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনো ত্রুটি নেই। আমি আবারও বলছি, দুই চোয়াল যদি বরাবর মিলে যায় তাহলে ওই স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনো ত্রুটি নাই। এখন আসো ভাইয়া, ত্রুটি আছে কেমনে বুঝবো? যদি আমার 0 0 না মিলে তাহলে আমরা বুঝবো যে ত্রুটি আছে। কি বললাম? 0 0 না মিললে তাহলে আমরা বুঝবো যে ত্রুটি আছে। তাহলে এবার যদি 0 0 না মিলে তাহলে এখানে ঘটনা কি করতে পারে? এটা হচ্ছে প্রধান স্কেলের 0, তাহলে 0 0 যেহেতু মিলে নাই এর মানে আমি নিশ্চয়ই বুঝছি ভার্নিয়ার স্কেলের 0টা হয় প্রধান স্কেলে কিছুটা ডানে থাকবে অথবা কিছুটা বামে থাকবে। মনে রাখবা, যদি ভার্নিয়ার স্কেলে 0টা প্রধান স্কেলে 0 এর কিছুটা হালকা ডানে থাকে, আবার বলছি হালকা ডানে থাকে, তাহলে সেই ত্রুটিটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক ত্রুটি। আর যদি হালকা বামে থাকে তার নাম হচ্ছে ঋণাত্মক ত্রুটি। তাহলে আমি কি বললাম ভাইয়া বলো তো? যদি 0 0 মিলে যায় ত্রুটি নাই, আর যদি 0 0 না মিলে ত্রুটি আছে। ত্রুটি আবার দুই প্রকার, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। এবার ধনাত্মক ঋণাত্মক কেমনে পাবা? এই ভার্নিয়ারের প্রধান স্কেলের 0 দাগের ডান পাশে যদি ভার্নিয়ারের 0টা থাকে তাহলে আমরা ত্রুটিটা হচ্ছে ধনাত্মক, আর যদি বামে থাকে তাহলে ঋণাত্মক। তাহলে কি বললাম? ডানে থাকলে ধনাত্মক, বামে থাকলে ঋণাত্মক। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, ত্রুটি থাকলে আমাদের তখন করণীয় কি? ভেরি সিম্পল, এই দেখো, ত্রুটি থাকলে তোমার সূত্রটা দেখো। যদি ত্রুটি থাকে তাহলে সূত্র হচ্ছে এটা মাইনাস ই। এই ই হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি, যেই ত্রুটির কথা আমরা বলছি। তাহলে সবসময় আমাকে কি করতে হবে? আগের সূত্রটার মধ্যে মাইনাস ই দিয়ে দিতে হবে। ই মান হচ্ছে ত্রুটি। এখন প্রশ্ন হচ্ছে ভাই ইটা আমরা কেমনে বের করব? ই বের করার সূত্র হচ্ছে ই সমান হচ্ছে ভি প্রাইম ইন্টু ভিসি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ভিসি মানে আমরা জানি, বি প্রাইমটা কি? ও সরি, ই সমান হচ্ছে প্লাস মাইনাস বি প্রাইম ইন্টু ভিসি। প্লাস মাইনাস কোত্থেকে আসবে? ওই যে ডানে থাকলে তুমি প্লাস বসাবা, বামে থাকলে মাইনাস বসাবা। ওকে ফাইন। এবার বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে ভাইয়া আমি বলেছি ভার্নিয়ার স্কেলের 0টা প্রধান স্কেলে, আমাদের ভার্নিয়ার স্কেলের যে 0টা এটা ডানে, সেখান থেকে বুঝলাম যে ধনাত্মক। এখন ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগের সাথে, মানে এই দুইটা চোয়ালকে যখন তুমি লাগাই দিবা, লাগানো অবস্থায় ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে। কোন অবস্থায়? দুই চোয়াল লাগানো অবস্থায়। তখন কিন্তু 0 0 মিলার কথা, কিন্তু 0 0 মিলবে না, অন্য কোনোটা মিলবে। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো একটা দাগ মিলে যাবে। এই ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে, সেটা হচ্ছে ভি প্রাইম। মনে করো ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটা প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে চোয়াল লাগানো অবস্থায় মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি বি প্রাইমের মান হচ্ছে কত? বি প্রাইমের মান হচ্ছে 2। আর ভিসি তো আমরা আগে থেকে জানি, আর যেহেতু ডানে বলেছি ধনাত্মক, বামে হলে ঋণাত্মক। এবার এই যে এই মানটাকে তুমি এখানে বসাই দিবা। কথা ক্লিয়ার কিনা? এই মানটাকে বসাই দিবে এবং অবভিয়াসলি এখানে চিহ্ন সহ, যদি প্লাস আসে প্লাস বসাবা, মাইনাস আসলে মাইনাস বসাবা, মাইনাস আসলে প্লাস হবে। সো এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির ব্যাপারটা। আমি আবার ক্লিয়ার করছি, যান্ত্রিক ত্রুটি আসে না নাই কেমনে বুঝবো? দুই চোয়াল লাগিয়ে দিব, 0 0 একই আছে কিনা দেখবো, যদি থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি নাই। যদি আমরা দেখি 0 0 মিলে নাই, যান্ত্রিক ত্রুটি আছে ভাই। যদি আমি ভার্নিয়ার স্কেলের 0টা প্রধান স্কেলের 0-এর ঢানি পাই, যান্ত্রিক ত্রুটি ধনাত্মক ভাই রে ভাই। আর যদি আমি বামে পাই, যান্ত্রিক ত্রুটি ঋণাত্মক, এর বাইরে কোনো কথাই নাই। যদি আমার যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে আমাকে ফর্মুলার মধ্যে যান্ত্রিক ত্রুটিটা বিয়োগ করতে হবে। যান্ত্রিক ত্রুটি বের করার সূত্র হচ্ছে প্লাস মাইনাস বি প্রাইম ইন্টু ভিসি। ভি প্রাইম মানে কি? আমি যখন চোয়াল মিলিয়ে দিলাম, দুই চোয়াল মিলিয়ে দিলাম, ওই মোমেন্টে 0 0 তো মিলে নাই। যদি 0 0 না মিলে তাহলে ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলবে, গ্যারান্টি। যেই দাগের সাথে মিলে যাবে ভাইয়া, ওই দাগটাই হচ্ছে আমাদের ভি প্রাইম। আমরা সামনে ম্যাথ করাতে গেলে এই ধরনের ম্যাথ করাবো।
আমি আগে বেসিকটা ক্লিয়ার করছি। তো আমি আশা করছি তোমাদের বর্তমানে স্লাইড ক্যালিপার্সের যে বেসিক যে কনসেপ্টগুলা ওগুলো আশা করি তোমরা বুঝছো। আমি এমনভাবে ক্লাস নিচ্ছি, ধরে নিচ্ছি তোমরা খুব একটা বেশি পারো না, ধরে আমি ক্লাস নিচ্ছি। কে কতটুকু জানো আমি জানি না। সো এতটুকু মোর দেন এনাফ। কিসের জন্য? সৃজনশীলের জন্য, প্র্যাকটিক্যালের জন্য না। প্র্যাকটিক্যালের জন্য তো করে করে দেখতে হবে। এবার আসো ভাইয়া আমরা একটু সামনের দিকে আগাই। সো আর একটু সামনের দিকে যদি আমরা আগাই, এবার কী পাচ্ছে একটু খেয়াল করো। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্ক্রু গজ। দেখো স্লাইড ক্যালিপার্সে যেরকম দুইটা স্কেল ছিল, এখানেও দুইটা স্কেল আছে। পার্থক্যটা কোন জায়গায়? স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেলই ছিল রৈখিক স্কেল, এবং ওই দুইটা স্কেলের মধ্যে একটার নাম ভার্নিয়ার স্কেল আর একটার নাম প্রধান স্কেল। এখানে একটু ভাইয়া তোমাদেরকে বলি, এখানেও দুইটা স্কেল আছে। আগে দেখো স্কেলগুলো কোনগুলা। এই দেখো এখানে দাগ কাটা দেখছো, এটা কিন্তু একটা স্কেল। তুমি এটাকে আরও ডানে বামে সরাইলে এটা ডানে বামে সরবে। এটার নাম হচ্ছে প্রধান স্কেল, প্রধান বা মূল স্কেল। তবে আমরা এটাকে প্রধান বা মূল না বলে এটাকে আমরা বলি রৈখিক স্কেল। কারণ এই যে স্কেলটা এটা রৈখিক সোজা, ওই কারণে এটার নাম আমরা বলি হচ্ছে রৈখিক স্কেল, লিনিয়ার। ওই জন্য এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, লিনিয়ার। আর এটা এই যে দেখো, এটা এই যে এটার এখানে দেখছো দাক্কাটা আছে, এরকম চারদিকে দাক্কাটা আছে, এটাকে আমরা ঘুরাইতে পারি। ওই জন্য এটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। এটার নাম স্যার কি বলতো? বৃত্তাকার স্কেল। এটার নাম বৃত্তাকার স্কেল বা ইংলিশে বলে সার্কুলার। ওই কারণে বৃত্তাকার স্কেলের পার্টকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তুমি যদি এটাকে এভাবে ঘুরাইলে এটা আস্তে 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 ডানে আর বামে যাবে। তুমি ডানে বামে ঘুরাইতে পারবে, এটা ডানে বামে যাবে। যেই বস্তুকে পরিমাপ করতে চাও তাকে এইটার মাঝখানে দিতে হবে। আমি যতই এটাকে ঘুরাবো, এটাই যে পিছনে যাবে সামনে যাবে পুরো জিনিসটা। আর এই দিক থেকে আমার এই যে স্কেলের ভিতর বিভিন্ন পার্টগুলো দেখা যাবে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এই যে আমার এখানে স্ক্রু গজ দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাইলে, বা নর্মালি আমরা ব্যাস পরিমাপ করি, যদি আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য, ব্যাসও তো এক ধরনের দৈর্ঘ্য পরিমাপ করতে চাইলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এল প্লাস সি ইন্টু এলসি। এই জায়গায় এই এল মানে হচ্ছে লিনিয়ার স্কেল বা প্রধান স্কেলের পার্ট, লিনিয়ার বা রৈখিক স্কেলের পার্ট। রৈখিক স্কেলের যে পার্ট তাকে আমি এল দ্বারা প্রকাশ করছি, আর সি দ্বারা প্রকাশ করছি বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্ট পরীক্ষায় তোমাকে বলে দিবে রৈখিক স্কেলের পার্ট এত, বৃত্তাকার স্কেলের পার্ট এত। মানে কোনো একটা বস্তুকে এখানে ভিতরে রেখে তুমি রৈখিক স্কেলে এত পাইছো, বৃত্তাকার স্কেলে এত পাইছো। এখন এই বৃত্তাকার স্কেলে যে দাগটা এখানে মিলে যাবে ওইটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। এখন আমরা বলছি না, প্র্যাকটিক্যালে বলবো। এখন আসো, এটা গেল রৈখিক স্কেল পার্ট, এটা গেল বৃত্তাকার স্কেল পার্ট, হুবহু একটু আগের মতো, খালি নোটেশনগুলো চেঞ্জ হচ্ছে। এই এলসিকে আমরা বলি হচ্ছে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন। এটার আরেকটা নাম হচ্ছে ন্যূনাঙ্ক, এটার আরেকটা নাম হচ্ছে ন্যূনাঙ্ক। হ্যাঁ, এটাকে ন্যূনাঙ্কও বলি আমরা। এবার আসো ভাইয়া, রৈখিক স্কেল পার্ট তোমাকে দিয়ে দিবে, এটাও তোমাকে দিয়ে দিবে, এগুলোর তো কোনো কিছু নাই। কিন্তু এলসি যেটা লঘিষ্ঠ গণন, এটা তোমাকে নাও দিতে পারে। যদি লঘিষ্ঠ গণন না দেয়, এই লঘিষ্ঠ গণন এলসির জন্য একটাই সূত্র। সূত্রটা কি? এলসি ইকুয়ালস টু ফিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। এবার আসো, প্রথম প্রশ্ন চলে আসবে ভাইয়া, এই ফিস বলতে কি বোঝাচ্ছে? আগে আমি ফিসের সংজ্ঞাটা পড়ি। এই যে আমার বৃত্তাকার স্কেল, এটা মনে করে এখান থেকে স্টার্ট করলাম, এটাকে সম্পূর্ণ একবার ঘুরাবো। আবারও বলছি, সম্পূর্ণ একবার। তুমি যদি এটাকে ঘুরাও, মনে করো এটাকে আমি, মনে করো বর্তমানে এটা এখানে আছে, আমি এটাকে ডান দিকে ঘুরাইলাম। আমি যখন এটাকে ডান দিকে ঘুরাবো, এটা আস্তে আস্তে কিন্তু এইদিকে যাবে। মনে করো এটা আস্তে আস্তে এখানে আসলো। এই যে সম্পূর্ণ একবার যদি তুমি বৃত্তাকার স্কেলকে ঘুরাও, তাহলে সে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে, এটার নাম হচ্ছে ফিস। আবার বলছি, বৃত্তাকার স্কেলকে তুমি সম্পূর্ণ একবার ঘুরালে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর, তার নাম হচ্ছে আমাদের ফিস। পরীক্ষা ফিসের মান ডাইরেক্ট বলে দেয় যে ফিস এত। বাট যদি কখনো এরকম বলে একবার ঘুরাইলে এতটুকু দূরত্ব অতিক্রম করে, এর মানে বুঝে নিতে হবে ওইটার নাম হচ্ছে ফিস। আর এখানে আছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। বৃত্তাকার স্কেলের এই যে এই সি মানে কিন্তু বৃত্তাকার স্কেলের পার্ট,
আর এটা হচ্ছে ভাগ সংখ্যা। এটা দ্বারা বোঝাচ্ছে এই স্কেলের ভিতর টোটাল কয়টা ভাগ আছে। যেমন আমার এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার 100টা ভাগ আছে, এই 90 আরও 10 মানে হচ্ছে 100টা ভাগ আছে। তাহলে এখানে টোটাল ভাগ যেটা সেটা হচ্ছে এটা 100টা। যদি আমার দেওয়া থাকবে কয়টা ভাগ আছে, কারণ এটা 100টা থাকতে পারে, 50টা থাকতে পারে, সো আমাদের যতটা ভাগ থাকবে টোটাল তার নাম 100। আর এই সি মানে হচ্ছে একটা বস্তুকে এটার ভিতরে রাখার কারণে এই রৈখিক স্কেলের পার্ট কত পাওয়া গেছে। এখানে রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেছে মনে করো 95, তাহলে এই রৈখিক স্কেলের পার্ট 95 পাইছি, এটা হচ্ছে সি এর মান। তাহলে পার্থক্যটা বুঝিও, এটা হচ্ছে টোটাল কয়টা ঘর আছে আর এটা হচ্ছে আমাদের পার্ট কত পেয়েছি সেটা। আশা করি এটা নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে মোটামুটি এটাই গেলে হচ্ছে আমাদের স্ক্রু গজ। এখন অনেক সময় তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনটা বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে বা কোনটা বেশি অ্যাকুরেট। সেক্ষেত্রে তুমি কি করবা, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভিসি বের করবা, স্ক্রু গজের ক্ষেত্রে এলসি বের করবা। সাধারণত এমসিকিউর জন্য এটাও মনে রাখবা যে আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে যেটা হয়, সাধারণত স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বিসি সমান হচ্ছে আমাদের এই যে 0.1 মিলিমিটার হয়, সাধারণত বলেছি, সব সময় না। আর এখানে হচ্ছে আমাদের আমাদের এলসির ক্ষেত্রে হচ্ছে মেবি 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। একটু বই থেকে দেখে নিবা। এখন তোমাকে যে কাজটা করতে হবে, যদি আমি বলি এই ভিসি এর মিনিং কি, আসলে এই ভিসি এর মিনিং হচ্ছে সে 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে। আর এই 0.01 এর মিনিং কি, স্ক্রু গজ 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে। তাহলে যে যত ছোট মান সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে সে তত বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম বা তত বেশি অ্যাকুরেট। এর মানে কোনটা বেশি উপযোগী, অবশ্যই যার এলসি বা বিসি এর মান কি কম, যেটা যত কম সেটা তত বেশি সূক্ষ্মভাবে আমাকে মান দিতে পারে। এবার আসা হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। ত্রুটি নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকে। সো ত্রুটির বেসিকটা তোমাকে আমি বলে দিই, তাহলে তুমি খুব সহজে পারবা। সো প্রথমত আসো, ত্রুটি পড়তে গেলে একেবারে সহজ করে ভাইয়া বলে দিচ্ছি। আমাদের যে কোনো বস্তুর পরিমাপ যখন আমরা করব, মনে করো কোনো একটা বস্তুর আমি দৈর্ঘ্য পরিমাপ করতেছি, তাহলে দৈর্ঘ্য সমান আমাদের এরকম, মনে করো দৈর্ঘ্য সমান বলা আছে 10 ± 0.1 সেন্টিমিটার। এখন আমি এটা দ্বারা কি বুঝাচ্ছি, এটা দ্বারা বুঝাচ্ছি এই 10টা হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য এল, আর 0.1টা হচ্ছে তার চূড়ান্ত ত্রুটি। এই যে আমার এটা চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে আমার ত্রুটির মান। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি, কোনো বস্তুর দৈর্ঘ্য 10 ± 0.1 মানে এই 10 মানে তার প্রকৃত মান, 0.1 মানে হচ্ছে তার মধ্যে ত্রুটির পরিমাণ। হ্যাঁ, তার মধ্যে যে প্রকৃত ত্রুটি সেটা। এখন আমি যদি বলি এটা হচ্ছে প্রকৃত ত্রুটি, আমরা এটা আমরা ত্রুটি বললাম। এখন যদি আমরা তোমাকে এখান থেকে যদি বলি, আমার পরীক্ষায় যেটা বের করতে বলি সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপেক্ষিক ত্রুটিটা আমরা কেমনে বের করব? ভেরি সিম্পল, এই যে ত্রুটি 0.1 তাকে প্রকৃত মান 10 × 10 করলে যেটা পাবো এটার নাম হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এবার তুমি এটার সাথে × 100 দিলে এটা পার্সেন্টেজ হয়ে যায়, এটাকে আমরা বলি শতকরা ত্রুটি। তবে আপেক্ষিক ত্রুটিকে আমরা স্যার শতকরা আকারেও দেখাতে পারি। এর মানে আপেক্ষিক ত্রুটির মধ্যে তুমি শতকরা দিলেও ইচ্ছে না দিলেও ইচ্ছে, তবে আমাদের বইয়ের এক্সাম্পলগুলোতে দিয়েছে, ওই কারণে আমরা আপেক্ষিক ত্রুটিকে আমরা সবসময় শতকরায় প্রকাশ করলে কোনো অসুবিধা নাই। তাহলে আমাকে বলো তো, কোনো একটা বস্তুর মনে করো দৈর্ঘ্য এল সমান হচ্ছে মনে করো 2 ± 0.1, তাহলে বলো তো এটা ত্রুটি কত? 0.1 / 2 × 100%। কোনো বস্তুর মনে করো ক্ষেত্রফল দিলাম হচ্ছে 5 ± 0.3, তাহলে বলো তো ত্রুটি কত? 0.3 / 5 × 100%। তাহলে আমরা যদি বলি কোনো একটা বস্তুর আয়তন, তাহলে আয়তনের ক্ষেত্রে মনে করো 10 ± 0.5, তাহলে বলো তো আয়তনের ত্রুটি কত? 0.5 / 10 × 100%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এর মানে তোমাকে এই ত্রুটিটাই বের করতে বলে আপেক্ষিক ত্রুটি। এর মানে আমরা একটা জিনিস বুঝলাম, দৈর্ঘ্য থেকে যদি বের করি তার নাম সেটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল থেকে বের করলে তার নাম ক্ষেত্রফলের জন্য আপেক্ষিক ত্রুটি, আয়তন থেকে বের করলে তার নাম হচ্ছে আয়তনের জন্য আপেক্ষিক ত্রুটি। তাহলে আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারি, তুমি যদি দৈর্ঘ্যের জন্য আপেক্ষিক ত্রুটি বের করতে চাও, এই দৈর্ঘ্যের জন্য এরকম একটা ইকুয়েশন বানাবা, ক্ষেত্রফলের জন্য এরকম একটা ইকুয়েশন বানাবা,
আয়তনের জন্য এরকম একটা ইকুয়েশন বানাবা। তাহলে আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি, কি বললাম ভাইয়া বলো তো। পরীক্ষায় দৈর্ঘ্যের জন্য বললে দৈর্ঘ্যের জন্য এরকম ইকুয়েশন বানাবো, ক্ষেত্রফলের জন্য বললে ক্ষেত্রফলের জন্য এরকম একটা ইকুয়েশন বানাবো, আয়তনের জন্য বললে আয়তনের জন্য এরকম একটা ইকুয়েশন আমরা বানাবো। তাহলে এরপর তুমি সেখান থেকে ত্রুটি বের করতে পারবা। এবার আসো তোমাকে ভাইয়া একটু ম্যাথ করাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তোমাকে একটা ম্যাথ দিই। আমি বললাম যে, আমি তোমাকে এরকম বললাম, কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পরিমাপে 10% ত্রুটি বিদ্যমান। পরিমাপে 10% ত্রুটি বিদ্যমান। এটা গেল বর্গক্ষেত্রের দৈর্ঘ্য। তো আমি বললাম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি নির্ণয় করো বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আচ্ছা, আমরা আপেক্ষিক ত্রুটি বলি, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে আমাকে কি দেওয়া আছে? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য থেকে আমাকে ক্ষেত্রফল আনতে হবে। তাহলে প্রথমত আসি, বলো তো দৈর্ঘ্যের প্রকৃত মান কত? 10 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এখন তোমাকে ত্রুটি কত বলছে? 10%। তাহলে তোমরা ভাইয়াকে বলো তো, ত্রুটি যদি 10% হয়, তাহলে আমি নিশ্চয়ই এরকম জানি, আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু আমাদের যে আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু 100%। লাইক এরকম কোন একটা বস্তুর দৈর্ঘ্য যে L প্লাস মাইনাস ডেল্টা L হয়, এই ডেল্টা L মানে চূড়ান্ত ত্রুটি, L মানে প্রকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই প্রকৃত মান ইন্টু 100%, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। অ্যান্ড তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, আপেক্ষিক ত্রুটি কত দেওয়া আছে? 10%। ওকে, আর চূড়ান্ত ত্রুটি আমরা জানি না, আমরা বের করব। চূড়ান্ত ত্রুটি এটা আমরা বের করব। আর প্রকৃত মানটা কত দেওয়া আছে ভাইয়া? 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের 100%। তাহলে পার্সেন্ট চলে গেল, 10 চলে গেল, এখানে 10 থাকে। তাহলে এবার এই 10 কাটলে এখানে 1 থাকে। তাহলে আমি বজ্র গুণন করলে পাবো চূড়ান্ত যে ত্রুটি, আমার যে চূড়ান্ত ত্রুটি সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমি পেয়ে গেলাম চূড়ান্ত ত্রুটি 1 সেন্টিমিটার। এর মানেটা কি? এর মান হচ্ছে এই বস্তুটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, কত? 10, এটা হচ্ছে প্রকৃত মান, প্লাস মাইনাস চূড়ান্ত ত্রুটি 1 এত সেন্টিমিটার বলতে পারি। এখন তোমার তো আসলে ভাইয়া দৈর্ঘ্য কেন বের করলা? আসলে এই দৈর্ঘ্যের ইকুয়েশন বের করছি এখান থেকে ক্ষেত্রফলের ইকুয়েশন বের করার জন্য। মনে রাখবা, ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য লাগবে। তাহলে আমাদের এখান থেকে এবার একটু খেয়াল করো, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। এই যে আমার দৈর্ঘ্যের জন্য আমি এটা পাইলাম। এখন এখান থেকে তুমি দৈর্ঘ্যের 3টা মান পাবা। কি কি? একটা হচ্ছে প্রকৃত মান, যেমন দেখো না। আচ্ছা বলো তো, এখানে দৈর্ঘ্যের প্রকৃত মান কত? 10। আচ্ছা, দৈর্ঘ্য যদি বেশি হয় সর্বোচ্চ কত হবে? 10 + 1 মান হচ্ছে 11। আচ্ছা, যদি কম হয় কত হবে? 10 - 1 9। এর মানে তুমি 3টা জিনিস লিখে ফেলবা। একটা হচ্ছে L, এটা হচ্ছে প্রকৃত L এর মান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। এরপর হচ্ছে L max। আচ্ছা বলো তো L max এর মান কত? 10 + 1, ম্যাক্স মানে যোগ করব, তাহলে 11 সেন্টিমিটার। এবার আসো L min, বলো তো L এর মিনিমাম মান কত? 10 থেকে 1 গেলে 9 হয়, 9 সেন্টিমিটার। ভাইয়া এটা তো গেলে দৈর্ঘ্যের জন্য। মনে রাখবে এরকম ইকুয়েশন থেকে সবসময় এরকম 3টে জিনিস বলা যায়। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রকৃত মান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। কিন্তু ভাইয়া আমার তো দৈর্ঘ্য লাগবে না, আমার কি লাগবে ভাইয়া? ক্ষেত্রফল লাগবে। তাহলে আমাকে যেহেতু বলেছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল মান হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমি ক্ষেত্রফল যদি প্রকৃত ক্ষেত্রফল মানে কি? L স্কয়ার মানে কি? যে L স্কয়ার এর মান হচ্ছে 10 স্কয়ার, এর মান হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল। এবার যদি বলি ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত? সর্বোচ্চ ক্ষেত্রফল কোনটা? 11কে স্কোয়ার করো। 11কে স্কোয়ার করলে মানে L max কে স্কোয়ার করবো।
এল ম্যাক্সকে স্কোয়ার করা মানে 11কে স্কোয়ার করা মানে হচ্ছে 121 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সর্বোচ্চ মান। আর সর্বনিম্নটা থেকে আমি সর্বনিম্ন পাবো, তাহলে এর যদি আমি মিনিমাম ভ্যালু বের করি তাহলে আমরা কি পাবো, এল মিনিমাম হোল স্কোয়ার, এর মানে 9 স্কোয়ার মানে হচ্ছে 81 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম খেয়াল করো, এ পেয়ে গেলাম প্রকৃত ক্ষেত্রফল, এটা পাইলাম ক্ষেত্রফলের সর্বোচ্চ মান, এটা পাইলাম ক্ষেত্রফলের সর্বনিম্ন মান। তাহলে আমাদের ক্ষেত্রফলের যদি ইকুয়েশন বের করতে চাই এরকম লাগবে না, এ প্লাস মাইনাস ডেল্টা এ। তাহলে এ তো আমরা জানি প্রকৃত মান অলরেডি পেয়ে গেছি 100, তাহলে আমাকে ডেল্টা এ বের করতে হবে না, মানে চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। এখন আমি চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করব, ভেরি সিম্পল, খেয়াল করো। এই যে এর এ থেকে প্রকৃত মানের সাথে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটার পার্থক্য করবা। তাহলে আমরা আসি একটা একটা করি। সর্বোচ্চ যদি পার্থক্য করি, এ বড় নাকি এ ম্যাক্স বড়, এ ম্যাক্স বড়। তাহলে আমি এ ম্যাক্স থেকে আমি ডেল্টা এ বের করি, ডেল্টা এ সমান কত, এ ম্যাক্স তার থেকে এটাকে বিয়োগ করি, এর মানে 121 মাইনাস 100, এর মান হচ্ছে 21 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ডেল্টা এ এর মান। একইভাবে আমি ডেল্টা এর মান বের করতে পারবো কার থেকে, সর্বনিম্ন থেকে। তাহলে এটা ছোট এটা বড়, তাহলে বড় মাইনাস ছোট, এ মাইনাস এ মিনিমাম। তাহলে এর মানটা কত ভাইয়া বলো তো, 100, মিনিমাম কত 81, এর মান হচ্ছে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে 19 সেন্টিমিটার স্কোয়ার। এখন একটা ব্যাপার চলে আসে ভাইয়া, এই ডেল্টা এ আর এই ডেল্টা এ দুইটা তো আর আমি নিব না, আমি যে কোনো একটা নিব। সো আমি ভাইয়া কোনটা নিব, মনে রাখবা এটা দ্বারা বোঝাচ্ছে ত্রুটি। ত্রুটির মধ্যে আমি সর্বোচ্চ যতটুকু ত্রুটি হতে পারে ততটুকু নিব। তাহলে এই দুইটার মধ্যে যেটা ম্যাক্স সেটা নিব। বলো তো ম্যাক্স কে, এই দুইটার মধ্যে ম্যাক্স হচ্ছে 21, এর মানে ডেল্টা এ এর মান হচ্ছে আমরা পাবো 21 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার তোমরা নিজেরা খেয়াল করো, বলো ক্ষেত্রফলের আসল মান কত, ক্ষেত্রফলের আসল মান হচ্ছে এ 100, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি কত, 21। এর মানে কি আমি বর্তমানে এভাবে বলতে পারি আমার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে আমি এভাবে প্রকাশ করতে পারি, আসল মান হচ্ছে 100 প্লাস মাইনাস ত্রুটি হচ্ছে কত, 21 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের ইকুয়েশন। এবার আমাকে ক্ষেত্রফলের ত্রুটিটা নির্ণয় করতে হবে। তাহলে আমি ক্ষেত্রফলের ত্রুটি কেমনে বের করব, তাহলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু, তাহলে এখানে হচ্ছে 21 ডিভাইড বাই 100 ইন্টু 100%, এর মান হচ্ছে 21%। এটা হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমি তোমাকে আবার জিনিসটা একটু ক্লিয়ার করি। তোমাকে দৈর্ঘ্যের জন্য ত্রুটি দেওয়া আছে, সেখান থেকে তুমি দৈর্ঘ্যের জন্য চূড়ান্ত, মেইন হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি লাগবে। সোজা কথা, এই ইকুয়েশনটা আমার লাগবে, এই ইকুয়েশনটা। তো এই ইকুয়েশন দেওয়া থাকলে তো কাজ কমে গেছে, দেওয়া না থাকলে এই ইকুয়েশন বানাইতে হবে। এই ইকুয়েশনে এটা দ্বারা বোঝাচ্ছে প্রকৃত মান লাগবে, এটা দ্বারা বোঝাচ্ছে চূড়ান্ত ত্রুটি লাগবে। তো আমার এখানে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে কিন্তু চূড়ান্ত ত্রুটি দেওয়া নাই। আমি এখান থেকে ম্যাথ করে চূড়ান্ত ত্রুটি বের করলাম, এরপর এল এর একটা ইকুয়েশন পাইলাম। এই দৈর্ঘ্যের ইকুয়েশন থেকে আমি টোটাল 3টে দৈর্ঘ্য বের করতে পারবো। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে সর্বোচ্চ, আরেকটা হচ্ছে সর্বনিম্ন। যেহেতু বর্গক্ষেত্রে ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, এর মানে আমি বাহু যদি জানি তাদেরকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে। তাহলে প্রকৃতকে স্কোয়ার করলে প্রকৃত ক্ষেত্রফল, ম্যাক্সকে স্কোয়ার করলে এ ম্যাক্স, মিনকে স্কোয়ার করলে এ মিন। এগুলো হচ্ছে আমি অলরেডি ক্ষেত্রফলের প্রকৃত মান পেয়ে গেছি। এবার আসো প্রকৃত মানের সাথে পার্থক্য, ম্যাক্সের পার্থক্য, মিনের পার্থক্য। তাহলে এ এর সাথে ম্যাক্সের পার্থক্য, এ এর সাথে মিনের পার্থক্য। পার্থক্যের মধ্যে যে পার্থক্যটা বড় হবে সেটা হচ্ছে আসল পার্থক্য। ওই পার্থক্যটাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। কার জন্য? ক্ষেত্রফলের জন্য। এবার আমি ক্যালকুলেশনগুলো আনসার পেয়ে যাব। এটা হচ্ছে আমার প্রকৃত মান 100 আর ত্রুটি হচ্ছে 21। আমি এখান থেকে আপেক্ষিক ত্রুটি পাবো 21 ডিভাইড বাই 100 ইন্টু 100%, ক্যালকুলেশন করে 21%। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি। এবার আসো আয়তনের একটা করে দিই। মনে করো আমি তোমাকে বলে দিলাম কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, তো আমি এভাবে লিখে দিই, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এল সমান হচ্ছে 10 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, এরপর হচ্ছে কোনো একটা বস্তুর প্রস্থকে আমি নাম দিচ্ছি হচ্ছে মনে করো উইথ প্রস্থ, এটাকে দিলাম হচ্ছে 5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এরপর হচ্ছে কোনো একটা বস্তুর উচ্চতা, মনে করো হাইটটাকে আমি নাম দিলাম হচ্ছে এইচ, এবং এটা হচ্ছে 4 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তো আমি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলাম, কি প্রশ্ন করলাম? আমি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলাম হচ্ছে যে আমাদের এখানে এই জায়গায়
আয়তনের শতকরা ত্রুটি কত, কিসের, আয়তনের। তাহলে আয়তনের যদি শতকরা ত্রুটি বের করতে হয়, আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, মনে করে এটা হচ্ছে একটা ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো তো এখান থেকে বলো একটা এখান থেকে আমি দৈর্ঘ্যের 3টা মান পাবো কিনা? অবশ্যই পাবো। খেয়াল করো তো, তাহলে আমি এখান থেকে যদি দৈর্ঘ্যের 3টা মান পাই, কি পাবো? একটা হচ্ছে এল পাবো, হ্যাঁ, এল হচ্ছে কত বলো তো, 10, মানে প্রকৃত মান 10 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে আমরা কি পাবো, আরেকটা হচ্ছে আমরা এল এর ম্যাক্সিমাম মান পাবো। আর ম্যাক্সিমাম মানটা কত বলো তো, 10.5 সেন্টিমিটার। এবার বলো তো এল এর মিনিমাম মান হচ্ছে 10 থেকে 0.5 বিয়োগ যাবে, তাহলে এল এর মিনিমাম মানটা কত হচ্ছে 9.5 সেন্টিমিটার। তাহলে আমি দৈর্ঘ্যের 3টা মান পেয়ে গেলাম, কিন্তু আয়তন বের করার জন্য শুধু দৈর্ঘ্য পাইলে হবে না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা লাগবে। এবার আসো আমাদের প্রস্থ। এই প্রস্থের আসল মান কত? 5 সেন্টিমিটার। প্রস্থের সর্বোচ্চ মান কত? ডাব্লিউ ম্যাক্স মান হচ্ছে 5 প্লাস 0.5 মান হচ্ছে 5.5 সেন্টিমিটার। প্রস্থের সর্বনিম্ন মান কত? ডাব্লিউ মিনিমাম মান হচ্ছে 5 থেকে 0.5 গেলে 4.5 সেন্টিমিটার গেল। এবার হচ্ছে আমাদের উচ্চতা এইচের আসল মান কত? 4 সেন্টিমিটার। এবার যদি বলি এইচের ম্যাক্সিমাম মান কত? ম্যাক্সিমাম মান হচ্ছে 4 প্লাস 0.5 মানে 4.5 সেন্টিমিটার। এবার যদি বলি এইচের মিনিমাম ভ্যালুটা কত? এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে তুমি অলরেডি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা মান পেয়ে গেছো, কিন্তু ভাইয়া তোমার তো লাগবে কি বলো তো, আয়তন। তাহলে প্রকৃত আয়তন বি সমান কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এর মানে এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ। এল এর মান 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 200। তাহলে আমরা 200 সেন্টিমিটার কিউব পাবো। এই 200 সেন্টিমিটার কিউবটা হচ্ছে আমাদের প্রকৃত আয়তন। এটা হচ্ছে আমাদের কি, প্রকৃত আয়তন। এবার হচ্ছে এটা গেলে যদি প্রকৃত আয়তন হয়, এবার আমরা আসবো হচ্ছে ম্যাক্সিমাম আয়তনটা। এই যে আমাদের এখানে ম্যাক্সিমাম আয়তনটা কত, তাহলে আমরা এবার বি ম্যাক্স বের করব। তো বি ম্যাক্স সমান কত হবে? অবশ্যই দৈর্ঘ্য ম্যাক্স, প্রস্থ ম্যাক্স ইন্টু উচ্চতা ম্যাক্স, দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5। যদি তুমি এটা ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 259.875 সেন্টিমিটার কিউব। এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে বি ম্যাক্সের মান। এবার যদি আমি বি এর মিনিমাম মান বের করি, বি এর মিনিমাম মান হচ্ছে এল এর মিনিমাম মান, ডাব্লিউ এর মিনিমাম মান, এইচ এর মিনিমাম মান, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মিনিমাম মান কত? 9.5, 4.5, 3.5। যদি তুমি ক্যালকুলেশন করো আনসার পাবা 149.625 সেন্টিমিটার কিউব। তাহলে এখন আমি যে জিনিসটা পাইলাম ভাইয়া, আমি প্রকৃত আয়তন পেয়ে গেছি 200, কিন্তু আয়তনের পার্থক্যটা বের করতে হবে। হ্যাঁ, তো পার্থক্য কেমনে বের করব? প্রকৃতর সাথে ম্যাক্সিমাম, প্রকৃতর সাথে মিনিমাম। তাহলে আমি ডেল্টা বি বের করব কিভাবে? বি ম্যাক্স, এই বি ম্যাক্স থেকে বি বিয়োগ করব। বি ম্যাক্স হচ্ছে 259.875 মাইনাস এটা হচ্ছে 200, তাহলে আমি কি পাচ্ছি? 59.875 এত সেন্টিমিটার কিউব পাইলাম। এটা হচ্ছে আয়তনের পার্থক্য ম্যাক্সের সাথে। এবার আসো মিনিমামের সাথে, তাহলে বি মাইনাস বি মিন। এবার বি মান হচ্ছে 200 মাইনাস বি এর মিনিমাম ভ্যালু হচ্ছে 149.625। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 50.375 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের ডেল্টা বি এর আরেকটা মান। আর তুমি বলো এই দুইটা মানের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে 59.875। তাহলে আমরা বলতে পারবো আসল মান হচ্ছে, এই ডেল্টা বি এর আসল মান হচ্ছে 59.875 সেন্টিমিটার কিউব। এর মানে আয়তনের ইকুয়েশন কিভাবে লেখা যায়? আয়তন সমান লেখা যাবে, আয়তনের আসল মান কত বলো তো? আসল মান হচ্ছে 200 প্লাস মাইনাস এই যে আমাদের চূড়ান্ত ত্রুটি কত? 59.875। এবার তুমি ক্যালকুলেশন করলে এখান থেকে পাবা। তাহলে এটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে এবার যদি আমি শতকরা ত্রুটি বের করি, তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি অথবা শতকরা ত্রুটি যদি বের করি, আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু আমরা বলতে পারবো এই যে পরিমাপ মান হচ্ছে 59.875 ডিভাইড বাই 200 ইন্টু 100%। ক্যালকুলেশন করলে তুমি পাবা 29.9%। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি। সো আমি আশা করছি তুমি আমার স্টাইলে যদি এভাবে গুছাই করতে পারো, আশা করি তোমার কাছে জিনিসগুলো কঠিন লাগবে না, এবং আমার এর মাধ্যমে বেসিক কথাবার্তা বলা শেষ। এবার আসো তোমাদেরকে আমরা প্র্যাকটিস করানো শুরু করে দিই। সো আসো এগুলো আমরা বোর্ড কোশ্চেনগুলো দেখি কেমন আসতে পারে।
আমার এখানে বলা আছে, আসলে আমি এখান থেকে এমনভাবে বাছাই করছি যাতে যেগুলো বাছাই করলে আসলে পুরো টেস্ট পেপারে সব প্রশ্ন করা হয়ে যায়। সো এখানে অল্প কয়েকটা করেছি, বাট এই অল্প কয়েকটা দিয়ে তুমি পুরো টেস্ট পেপার শেষ করে ফেলতে পারবা, মানে মোর দেন এনাফ এই কয়েকটা। ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনক আকৃতি, তাহলে আমরা প্রথমে বুঝলাম এটা হচ্ছে ঘনক। একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে দৈর্ঘ্য পরিমাপ করছি, কি করছি? দৈর্ঘ্য পরিমাপ করছি। এখন দৈর্ঘ্যের মান কত আমি জানি না, এখন কি করছি? দৈর্ঘ্য পরিমাপ করার পর প্রধান স্কেলের পার্ট পাইছি 7 সেন্টিমিটার। প্রধান স্কেলের পার্ট পাইছি 7 সেন্টিমিটার, এর মানে মেইন স্কেল বা প্রধান স্কেলের পার্ট হচ্ছে 7 সেন্টিমিটার। এরপর বলল প্রকৃত পার্ট মানে ওই বস্তুর আসল দৈর্ঘ্য। তো আসল যে দৈর্ঘ্য, আসল দৈর্ঘ্যটাকে মনে করো আমি এই যে দৈর্ঘ্য দিলাম হচ্ছে, মনে করা হচ্ছে এই যে এল, লেন্থ দৈর্ঘ্য এল। তো আসল দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 7.05 সেন্টিমিটার, অথবা আমরা ডাইরেক্ট যেহেতু সূত্রের মধ্যে দৈর্ঘ্য লিখেছি, দৈর্ঘ্য লিখতে পারি, দৈর্ঘ্য সমান 7.05 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান পাওয়া গেল 0.02 মিলিমিটার। জিনিসটা বুঝিও, এগুলো আমরা পাইছি কখন? যখন আমরা একটা গণকের কি মাপতে গেছি? দৈর্ঘ্য মাপতে গেছি। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্যটা মেপে ফেলতে পারবো। আবার বলেছে দৈর্ঘ্য যদি আমি পরিমাপ করতে চাই, তার মধ্যে হচ্ছে 4% কি আছে? ত্রুটি আছে। হ্যাঁ, এতটুকু আমাকে বলেছে। এখন আমরা জানি স্লাইড ক্যালিপার্সের ম্যাথ করতে হলে তোমাকে কিসে করতে হবে? মিলিমিটারে করতে হবে। তাহলে এই 7 সেন্টিমিটার যেটা, এটাকে আমরা কিসে নিয়ে যাব? মিলিমিটারে নিয়ে যাব। এটাকে মিলিমিটারে নিয়ে গেলে আমরা পাবো 10 দ্বারা গুণ করলে 70 মিলিমিটার। একইভাবে এটাকে 10 দ্বারা গুণ করলে 70.5 মিলিমিটার পাবো। তাহলে এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট 70 মিলিমিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 70.5 মিলিমিটার। আর ভার্নিয়ার ধ্রুবক যেটা, এটা হচ্ছে 0.02 মিলিমিটার। আচ্ছা, ভালো কথা। এবার তোমাকে প্রশ্ন করেছে 3 নাম্বার, ভার্নিয়ার সমপাতন বের করো। দেখো তুমি খেয়াল করো, সব দেওয়া আছে, শুধু ভার্নিয়ার সমপাতন দেওয়া নেই। তাহলে আমরা লিখে ফেলবো আজা, মানে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি। তো দৈর্ঘ্যটাকে আমরা চাইলে এল নাম দিতে পারি। হ্যাঁ, দৈর্ঘ্যটাকে আমরা চাইলে এল নাম দিতে পারি, আমাদের একটু ইজি হওয়ার জন্য। এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এখান থেকে কার মান বের করা লাগবে? ভি এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি ইন্টু ভিসি ইকস টু এল মাইনাস এম। তাহলে আমরা ভি ইকস টু কী বলতে পারি? এল মাইনাস এম ডিভাইড বাই ভিসি। এল এর মান কত? সবাইকে মিলিমিটারে বসাইতে হবে। এল এর মান হচ্ছে 70.5 মাইনাস 70 ডিভাইড বাই 0.02। ক্যালকুলেশন করলে যা পাবা, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার সমপাতন। আশা করি এটা তোমরা পারবা। এটা হচ্ছে সৃজনশীলের 3 নাম্বার প্রশ্ন করেছে। এবার আসো, 4 নাম্বার প্রশ্ন করেছে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে। যদি আমি এটার আয়তন পরিমাপ করতে চাই, কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে? তাহলে তোমরা বলো দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট? 4%। তাহলে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, যে আমরা দৈর্ঘ্যের যে প্রকৃত মান, হ্যাঁ, দৈর্ঘ্যের প্রকৃত মান পাওয়া গেছে কত? 7.05 সেন্টিমিটার। এটা হচ্ছে আসল দৈর্ঘ্য, তাই না? আসল দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে দৈর্ঘ্য আমাকে মাপা লাগতেছে না, অলরেডি মেপে দিয়েছে। আসল দৈর্ঘ্য হচ্ছে 7.05। তাহলে এখন তোমাকে ত্রুটি বলি, তাহলে এটা হচ্ছে 7.05 প্লাস মাইনাস ত্রুটি কত? 4%। তাহলে 7.05 ইন্টু 4% করলে হয়ে যাবে। অথবা আমরা ওই যে একটু আগে যে সূত্র করছিলাম, ওই সূত্র দিয়ে করতে পারো। ডাইরেক্ট 4% দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবা। এটার 4% যত হবে, এই ততকে তুমি এখানে বসাবা। এটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য। তাহলে এটা যদি দৈর্ঘ্যের ইকুয়েশন হয়, এখান থেকে আমার যেহেতু এটা ঘনক, তো আমরা জানি ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন বলেছে না? আয়তন মানে কি? দৈর্ঘ্য হোল কিউব, এল কিউব। তাহলে আমরা কি করব? এখান থেকে আমি জাস্ট দেখাই দিচ্ছি, এল বের করব, এল ম্যাক্স বের করব, এখান থেকে এল মিন বের করব। এরপর এখান থেকে বি বের করব এল কিউব দিয়ে, এখান থেকে বি ম্যাক্স বের করব এল ম্যাক্স হোল কিউব দিয়ে, এখান থেকে আমরা বি মিনিমাম বের করব এল মিনিমাম হোল কিউব দিয়ে। এরপর আমরা এই বিটা হচ্ছে, এটা হচ্ছে প্রকৃত বি। এরপর এটার সাথে পার্থক্য করব, দুইটার মধ্যে বড় পার্থক্যটা আমরা নিয়ে নিব। সেই বড় পার্থক্য নেওয়ার পর আমরা এই যে ইকুয়েশন যেটা পাবো, সেখান থেকে ত্রুটি বের হয়ে যাবে। আশা করি আমরা আর বলা লাগবে না, যেহেতু অলরেডি আমরা একটু আগে ম্যাথ করাইছি। দিনাজপুর বোর্ড 2025। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল হচ্ছে 9.96 সেন্টিমিটার। আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করলাম, এবং আমি প্রধান স্কেলের যে পার্ট, সেটা আমরা 9.96, এর মানে এম সমান 9.96 সেন্টিমিটার পাইলাম। মিলিমিটারে নিলে 99.6 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ভ্যালু।
এই প্রশ্নটার আনসার কিন্তু অনেক জায়গায় ভুল আছে, একটু ভালো করে দেখবা। ভার্নিয়ার সমপাতন হচ্ছে 8 পাওয়া গেছে, তাহলে ভার্নিয়ার সমপাতন বি ইকুয়াল টু হচ্ছে 8। বলা হচ্ছে যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তাহলে কার কার মান দেওয়া আছে? এ এর মান আর বি এর মান। এ এর মান হচ্ছে 19, বি এর মান হচ্ছে 20। এবার বলছে উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ পরিমাপ করে পাওয়া গেল হচ্ছে আমাদের কত? 8। এর মানে আমাদের উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ আমি পরিমাপ করলাম। তাহলে আমি বস্তুর যখন প্রস্থ পরিমাপ করলাম, বস্তুর যে প্রস্থ, সেই প্রস্থটা আমরা পাইলাম হচ্ছে 8 সেন্টিমিটার। পরিমাপের মধ্যে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে, তারা বলে দিয়েছে। এবার 3 নম্বর প্রশ্ন আমাকে বলেছে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কোন বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে? আমরা ওই যে প্রথমে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার সময় আমরা কি পাইছি? এই যে ডেটাগুলো পাইছি, এগুলো সবগুলো কি করে পাইছি বলো তো? বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে। এটা কিন্তু বস্তুর প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ নির্ণয় করে এটা পাইছি, মানে প্রস্থ নির্ণয় করে কত পাইছি ডাইরেক্ট বলে দিছে, কিন্তু দৈর্ঘ্যটা বলে নাই। তাহলে আমি দৈর্ঘ্যটা কেমনে বের করব? তাহলে দৈর্ঘ্য L ইকুয়ালস টু আমরা বলতে পারি, আমরা দৈর্ঘ্য L ইকুয়ালস টু বলতে পারি M প্লাস ভি ইন্টু ভিসি। এই জায়গায় তুমি খেয়াল করলে দেখবা এম এর মান আমরা জানি, এম এর মান আমরা কত জানি? 99.6 প্লাস বি এর মান হচ্ছে 8 ইন্টু ভিসি। ভিসি তো আমরা জানি না, তাহলে ভিসিটা আমাকে বের করতে হবে। এখন ভিসি বের করার জন্য আমরা জানি দুইটা সূত্র, তো এখানে কোনটা ইউজ করব? অবশ্যই আমাদের সেকেন্ডটা। তাহলে 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। এখন একটা ঝামেলা হয়ে গেছে, এস এর মান তো দেওয়া নেই, না দেওয়া থাকলে আমরা 1 মিলিমিটার মুখস্থ বসাবো না। এই জায়গায় আমাকে দেখো আমার এম এর মান আমরা যখন মিলিমিটারে নিয়েছি, এটা কিন্তু দশমিকের পরে একটা ঘর আছে, এর মানে বুঝতেই পারছো, এখান থেকেই বোঝা যাচ্ছে এস এর মান হচ্ছে 0.1 মিলিমিটার। আমাদের অনেক গাইডগুলোতে এটা 1 মিলিমিটার ধরে করেছে, এটা ভুল। আমাদের এস এর মান হবে 0.1 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে পাবো 1 মাইনাস এ এর মান হচ্ছে 19, বি এর মান 20, এস এর মান হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে আমরা সামথিং মিলিমিটার পাবো, মেবি 0.005 মিলিমিটার, হোয়াটএভার একটা মান পাবো। ওই মানটা আমরা এখানে বসাবো, ওই মানটা এখানে বসালে এই বস্তুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। আর এই বস্তুর প্রস্থটা অলরেডি বলে দিছে, আর তোমাকে ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলছে, এটা তো আমি আর বলার দরকার নেই। দৈর্ঘ্য যদি তুমি জানো অলরেডি 5% ত্রুটি আছে, এখান থেকে তুমি ক্ষেত্রফলেরটা বের করবা। এবার আসি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। এখানে কি বলেছে একটু খেয়াল করো। প্রশ্নটার মধ্যে আমাকে এখানে বলেছে একটি স্লাইড ক্যালিপার্সের মধ্যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে গড়, ওই প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 মিলিমিটার। এর মানে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার বলে দিয়েছে। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক বলে দিয়েছে 0.005 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 0.005 সেন্টিমিটার। অবভিয়াসলি এই সেন্টিমিটারকে আমরা কিসে নিব? মিটারে নিব। হ্যাঁ, আমরা 10 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো ভিসি ইকুয়ালস টু 0.05 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওকে, ফাইন। এবারে বলেছে সমান পুরুত্বের ঘনক আকৃতির একটি লোহার কি আকৃতির? ঘনক আকৃতির একটি লোহার ফাঁফা বক্স। তাহলে লোহার ফাঁফা বক্স মানে একটা বক্স আছে, তো এটা হচ্ছে ফাঁফা। তাহলে ফাঁফা যদি হয়, এটা কিন্তু ডাবল লেয়ার, একটু বুঝিও, এটা কিন্তু ডাবল লেয়ার, ভিতরে খালি। এই যে এটা হচ্ছে ভরাট, এই যে এটা হচ্ছে আমাদের ভরাট, এই যে এটা ভরাট, ভিতরে কিন্তু কি ফাঁকা, ভিতরে ফাঁকা, এই যে এখানে ভরাট। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2। এর মানে তার ভিতরের যে দৈর্ঘ্যটা, ভিতরের দৈর্ঘ্যটা হচ্ছে L2 আর বাইরের দৈর্ঘ্যটা হচ্ছে কি L1। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই ঘনকের কোন অংশের আয়তন কত, তাহলে বলো তো ভিতরের অংশের আয়তন কত? L2 হোল কিউব। বাইরের অংশের আয়তন কত? L1 হোল কিউব। এবং এখান থেকে তুমি চাইলে ঘনকের ভিতর কী পরিমাণ ম্যাটেরিয়ালস আছে সেটাও বের করতে পারবো। কীভাবে? আমাদের এই যে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করলে আমরা ঘনকের মধ্যে তার পৃষ্ঠে কী পরিমাণ আছে সেটা আমরা জানবো। আচ্ছা, এখানে কি বলছে দেখি। বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে। এর মানে L1 এবং L2 আমি কি দিয়ে পরিমাপ করছি? স্লাইড ক্যালিপার্স দিয়ে। করার সময় কি পাইছি? আচ্ছা, আমি এখানে একটু লিখে ফেলি। L1 এর জন্য কি পাইছি আমি এখানে লিখব, L2 এর জন্য কি পাইছি আমি এখানে লিখব। তাহলে কার জন্য কি পাইছি আমি এখানে লিখতেছি। বলা হচ্ছে L1 L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট পাইছি 80 এবং 60। এর মানে এখানে এম হচ্ছে 80 মিলিমিটার, এখানে এম হচ্ছে 60 মিলিমিটার। এটা তারা বলে দিয়েছে। ভার্নিয়ার সমপাতন পাওয়া গেছে 9 এবং 6।
এখানে বার্নিয়ার সমাপতন 9, এখানে বার্নিয়ার সমাপতন পাওয়া গেছে 6। আর বার্নিয়ার ধ্রুবক তো আমরা আগে থেকেই জানি দুইজনের জন্যই সেম। বার্নিয়ার ধ্রুবক আমাদের পাওয়া গেছে 0.05 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান 0.05 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান 0.05 মিলিমিটার। এখন তোমরা আমাকে বলো L1 এর মান বের করা যাবে না? যাবে। L1 এর মান কত হবে? m প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান 80 প্লাস ভি এর মান 9, ভিসি এর মান 0.05 মিলিমিটার। ক্যালকুলেশন করলে তুমি L1 পেয়ে যাবা, শেষ। সিমিলারলি তুমি L2 পাবা কত? m প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান 60, ভি এর মান 6, ভিসি এর মান 0.05 মিলিমিটার। ক্যালকুলেশন করলে তুমি L2 এর মান পেয়ে যাবা। দ্যাট মিন্স আমরা L1 জানি, L2 জানি। এখন আমরা এটা জাস্ট এমনিতে বের করছি, আসলে সরি আমরা তো প্রশ্নই পড়িনি এখনো, মানে যা বের করা যায় করছে। আচ্ছা ওকে ফাইন, এটা আমাদের একটু পরে লাগবে আসলে, তো আমরা এটা করে ফেললাম। আচ্ছা এখন যেহেতু আমরা এটা করে ফেলছি, আমি আগে 4 নাম্বার করে ফেলি, কারণ এই কনসেপ্টটা 4 নাম্বারে লাগবে। তোমাকে বলা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর যদি 7.2 গ্রাম হয়, এর মানে 1 ঘন সেন্টিমিটার মানে কি 1 সেন্টিমিটার কিউব আয়তনের যদি একটা লোহা আমরা পাই, তার ভর হচ্ছে কত? তার ভর হচ্ছে 7.2 গ্রাম। এখন বলা হচ্ছে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, মানে এই বক্সটা যদি লোহা দিয়ে তৈরি হয়, ওই লোহার ভর 2 কেজি হবে কিনা। তাহলে আমাকে কি করতে হবে বলো তো? এই বাক্সের ভর বের করতে হবে। তো বাক্সটা যেহেতু লোহা দিয়ে তৈরি, আমাকে লোহার ভর বের করতে হবে। আর লোহার ভর বের করতে হলে লোহার আয়তন জানা লাগবে, কারণ আয়তন থেকে আমরা ভর বের করতে পারবো। আর লোহার আয়তন আমরা কেমনে জানবো? ভেরি সিম্পল। আমি L1 অলরেডি জানছি কিনা, এই যে ভাইয়া L1 জানছি কিনা? জানছি। L2 জানছি কিনা? জানছি। তাহলে বলো তো লোহার আয়তন কত হবে? লোহার আয়তন কত হবে? ভেরি সিম্পল, বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন। বাইরের আয়তন কত? L1 হোল কিউব মাইনাস ভিতরের আয়তন L2 হোল কিউব। L1 এর মান যেটা পাইছো, L2 এর মান যেটা পাইছো এখানে বসাবা। বসালে তুমি পাবা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তোমরা এখানে তো আনসারটা মিলিমিটারে পাবা। মিলিমিটারে পাওয়ার পর অবশ্যই এটাকে তুমি সেন্টিমিটারে নিয়ে যাবা তোমাদের সুবিধার জন্য। একইভাবে এখানেও মানটা মিলিমিটারে পাওয়ার পর এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। ওই সেন্টিমিটারে মানটা এখানে বসাবো, মাইনাস সেন্টিমিটারের মানটা এখানে বসাবো। বসানোর পর আমি পেয়ে যাব সামথিং এত সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে এই বাক্সের ভিতর যে লোহা আছে চারপাশে, সেই লোহার আয়তন। এখন আমাকে যেটা করতে হবে, লোহার ভর বের করতে হবে। তো ভেরি সিম্পল, আমি তো বাকিটা ঐকিক নিয়ম, যে আমরা জানি 1 সেন্টিমিটার কিউব লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। সুতরাং এত সেন্টিমিটার কিউব, এই যে এত সেন্টিমিটার কিউব লোহার ভর হচ্ছে 7.2 ইন্টু এত গ্রাম। তো আমরা গ্রামটা যদি বেশি বড় হয়, সেটাকে আমরা কেজিতে কনভার্ট করতে পারি 1000 দ্বারা ভাগ করে, হোয়াট এভার। এটাই হচ্ছে আমাদের ওই লোহার ভর। এখন তোমাকে বলছে 2 কেজি হবে কিনা, তো যেহেতু কেজির কথা বলেছো, এটাকে 1000 দ্বারা ভাগ করে তুমি কেজিতে কনভার্ট করবা, দেন দেখবে যে এটা আসলে 2 কেজি মিলে কিনা। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার আসো ভাইয়া চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্নটা। এই প্রশ্নটা আমরা একটু করে দেখি যে প্রশ্নটা কি বলতে চেয়েছে। বলা হচ্ছে এক্স নামক শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের, সরি ভাইয়া, আমি তো তোমাকে এর আগের প্রশ্নে একটা গ নাম্বারটা সলভ করতেই ভুলে গেছি, একটু ভাইয়া প্লিজ সরি। তোমাকে গ নাম্বারে বলেছে, এটা ইম্পর্টেন্ট, স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এর মানে তোমাকে এ এর মান কত, বি এর মান কত জিজ্ঞেস করেছে। এখন তোমাকে কি দেওয়া আছে দেখো, তোমাকে দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক আর ক্ষুদ্রতম এক গড়ের মান। এর মানে এস এর মান 1 মিলিমিটার দেওয়া আছে, আর ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান 0.005 সেন্টিমিটার, তো এটাকে 0.05 মিলিমিটার বলা যায়, এত দেওয়া আছে। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এ আর বি এর মান বের করতে হবে, তাই না? ওকে ফাইন। তাহলে তুমি বলো তো বিসি সমান আমরা কি বলতে পারি? এস বাই এন বলতে পারি না? তাহলে বিসি সমান যদি এস বাই এন বলতে পারি, তাহলে এন সমান কি বলা যায়? এস বাই ভিসি। কেন আমরা এটা করলাম? কারণ আমি বিসি এর মানও জানি, এস এর মানও জানি, এন এর মান জানি না। তাহলে আমার এস এর মানটা হচ্ছে 1 মিলিমিটার আর ভিসি এর মানটা হচ্ছে 0.05 মিলিমিটার। এখান থেকে আমরা পাবো হচ্ছে 20। তাহলে আমাদের এন এর মান হচ্ছে 20, এর মান হচ্ছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 20। তাহলে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 20 যদি হয়, তাহলে বি এর মানও কত বলো তো? 20। তাহলে এন এর মান 20 মান হচ্ছে, বি এর মানও 20। তাহলে এখন আমাকে কার মান বের করতে হবে? এ এর মান। তো আমরা আবার যদি ফর্মুলা করি 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। এবার একটু খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক ভিসি যেটা, এটা 0.05 mm, আর এদিকে 1 মাইনাস
এ এ তো আমি জানি না, বি এর মান হচ্ছে কত ভাইয়া 20, এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার কাটাকাটি 1 তো লাগবে না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ডিভাইড বাই 20 ইকুয়ালস টু বলা যায় 1 মাইনাস 0.05 মিলিমিটার 05, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.95 না, না 0.095 পাবো মনে হয়, 0.95 পাবো। ওকে, এবার আমরা যদি এ বাই 20 সমান এটা হয়, এ সমান হচ্ছে 0.95 ইন্টু 20, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে আনসার আসবে হচ্ছে 19। এর মান হচ্ছে প্রধান স্কেলের 19 গড় ভার্নিয়ার স্কেলের 20 গড়ের সমান, এটা হচ্ছে আমাদের আনসার ছিল। এবার আসা হচ্ছে এর পরেরটা চট্টগ্রাম বোর্ড 2023, এখানে কি বলেছে ভাই একটু খেয়াল করো। এক্স নামক একজন শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়, এর মানে আমাদের এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে এ এর মান। আচ্ছা, সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেলের পার্ট পাইলো এত, এর মানে এম এর মান পাইলো এত। এরপর বললো ভার্নিয়ার সমপাতন পাইলো 4, এর মানে ভি এর মান এত। এটা গেল হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের কাহিনী। এরপর সে কি করেছে, একটা স্ক্রু গজ নিছে, এবার সেই স্ক্রু গজ নিছে, একটু আগে স্লাইড ক্যালিপার্স নিছিল, স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস এত মিলিমিটার, গোলকটির ব্যাস এত মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত 44 নির্ণয় করলো, সার্কুলার স্কেলের পার্ট সি এত নির্ণয় করলো, গোলকটির ব্যাস নির্ণয় করলো এত, তাহলে গোলকের ব্যাস পাই গেছে আর ভাগ সংখ্যা পাইছে হচ্ছে এত। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক এবং পূর্ণাঙ্ক, এটা না বললেও আমরা জানতাম। 3 নম্বর প্রশ্ন করেছে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন তোমরা বলো আমাদের যদি কোনো একটা গোলক থাকে, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ সমান 4 পাই আর স্কোয়ার, আর গোলকের ক্ষেত্রফলের পর আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাইয়ের কিউব, তোমরা জানো আশা করি। এখন আমাদের আসলে এখানে তোমাকে গোলকের কি বের করছি আমরা বলো তো, আমরা গোলকের এই যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এই যে ব্যাস পরিমাপ করতে চাইছে, তাহলে গোলকের ব্যাস বের করার জন্য আমরা বলতে পারি ডি সমান কি বলা যায়, এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন এই জায়গায় তোমার এখানে কার কার মান দেওয়া আছে দেখো, এম এর মান দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 15 মিলিমিটার, এর মানে এটা হচ্ছে 15, প্লাস বি ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 4 ইন্টু ভিসি, ভিসি দেওয়া নাই তবে এ আর বি দেওয়া আছে, তাহলে আমরা এ আর বি থেকে বলতে পারবো ভিসি ইকুয়ালস টু 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। এস এর মানও আমাদের দেওয়া নাই, তবে আমাদের প্রধান স্কেলের পার্ট যেহেতু 15 মিলিমিটার, এস এর মান হবে 1 মিলিমিটার, তাহলে 1 মাইনাস এর মান হচ্ছে 9/10 ইন্টু এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, এর মান হচ্ছে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1/10 মিলিমিটার, মানে 0.1 মিলিমিটার, এটা হচ্ছে ভিসি, তাহলে 0.1 মিলিমিটার, এর মানে 15 প্লাস 0.4 মিলিমিটার, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 15.4 মিলিমিটার, এটা হচ্ছে ব্যাসের মান। এখন আমার তো ব্যাস দরকার নেই, আমার দরকার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য কি লাগবে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ব্যাস বাই 2, তাহলে 15.4 এটাকে 2 দ্বারা আমরা ভাগ করব, এটাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 7.7 মেবি, একটু তোমরা আমি কিন্তু মুখোমুখি করতেছি, তোমরা একটু দেখিও 7.7 মিলিমিটার, তাহলে এবার আমরা ক্ষেত্রফলের মান বের করতে পারবো 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু 3.1416, আর এর মান হচ্ছে 7.7 হোল স্কোয়ার দিলে এত, যেহেতু মিলিমিটার করেছি মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের মান। এবারে বলেছে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম। সো এখানে আমি আর করে দেখাবো না, তোমাকে যে কাজটা করতে হবে, অলরেডি তো আমরা ভিসি বের করছি, তোমাকে এখন এলসি বের করতে হবে, তো আমি ভিসি বের করছি, তুমি এলসি বের করবা, ভিসি এবং এলসি এর মধ্যে যেটা কম, আবারও বলছি ভিসি এবং এলসি এর মধ্যে যেটা কম আমরা সেটা নিব, আমাদের হোমওয়ার্ক থাকবে। এবার আসলে রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্নটা দেখি। বলেছে স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে হচ্ছে 2 মিলিমিটার, তো স্ক্রু গজের মধ্যে প্রধান স্কেলের পার্ট মান হচ্ছে এল এর মান, রৈখিক স্কেল পার্ট, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়, এর মানে বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে সি, মানে বৃত্তাকার স্কেলের যত নম্বর দাগটা মিলে যায় ওইটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। এবার বলছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা হচ্ছে 50 এবং পিসের মান বলা আছে 0.5 মিলিমিটার,
1 cc গোলকের ভর দেওয়া আছে 1 গ্রাম। তাহলে এবার তোমরা বলো, আমাদের এখানে বলেছে উদ্দীপকের স্ক্রু গোষ্ঠীর ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। তো ন্যূনাঙ্ক মানে কি? এলসি। তো আমরা এলসি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক এটা সমান বলতে পারি কি? ফিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। ফিসের মান কত দেওয়া আছে? 0.5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত? 50। ক্যালকুলেশন করে তুমি এত মিলিমিটার পাবা, সেই মিলিমিটারকে কিসে নিয়ে যাবা? মিটারে নিয়ে যাবা। এটাই তোমাকে প্রশ্ন করেছে। 4 নম্বর বলেছে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাণ নির্ণয় করো। তো আমাদের এটা তোমরা নিজেরা করবা, খালি আমি একটা কথা তোমাদেরকে বলে দিই। আমরা জানি আমাদের রো ইকোয়াস টু হচ্ছে m/v। এর মানে রো এর সাথে বি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে জাস্ট এটা মাথায় রাখবা, কোথাও যদি যার জন্য বি ম্যাক্স তার জন্য হচ্ছে রো হবে কি? মিন। আর যার জন্য বি মিন তার জন্য রো হবে কি? ম্যাক্স। এটা খালি জানি রাখলে হবে, বাকিটা তোমরা পারবা। মানে ওই যে আমরা ম্যাক্স মিন লিখতে গিয়ে উল্টাপাল্টা লিখে ফেলি, এটাই আর কিছু না। আর ম্যাথ তো বলছে। এবার আসো লাস্ট বরিশাল ক্যাডেট কলেজ, এটা করে আমরা ক্লাস শেষ করে দিব। তবে এখানে একটু বলে রাখি, এই জায়গায় এই প্রশ্নটা হচ্ছে ইন্টারমিডিয়েটের, এটা আসলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। সো আমরা এটা করব না। এখানে যে 3টা দৈর্ঘ্য থাকে, আসলে এই যে এই 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে মান বের করতে হয়, এটা আমাদের দরকার নেই। আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র গ নাম্বারটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমরা গ নাম্বারটা দেখাচ্ছি। গ নাম্বার দৃশ্যকল্প 1 থেকে বলেছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের তথ্য দেওয়া হলো। যখন চোয়ালগুলো বন্ধ থাকে, মানে 2টা চোয়াল লাগানো থাকে, তখন ভার্নিয়ার স্কেলের চতুর্থ ভাগটি প্রধান স্কেলের 0 দাগের ডান দিকে, এই দেখো 0 দাগের ডান দিকে অবস্থিত থাকে। এখন এটা তোমাকে বলে দিয়েছে। এবার বলেছে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এত, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 12, দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের এত। হ্যাঁ, আচ্ছা, তোমাকে বলেছে দৃশ্যকল্প 1 হতে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এখন তুমি আমাকে বলো, এই জায়গায় একটা যান্ত্রিক ত্রুটি আছে কি নাই? অবশ্যই ত্রুটি আছে। তাহলে আমাদের সূত্র কি হবে? দণ্ডের যে দৈর্ঘ্য সমান হচ্ছে m+v × vc - e। এবার আমরা বলতে পারি L = m+v × vc - e মানে কি বলতো? e মানে হচ্ছে v প্রাইম। e মানে কি স্যার? v প্রাইম ইন্টু vc। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া ই এর মান বের করার সময় আমাকে কি করতে হয়? প্লাস মাইনাস বসাইতে হয়। এখানে আমাকে বলেছে 0 দাগের কোন দিকে? ডান দিকে। তাহলে প্রধান স্কেলের যেহেতু 0 দাগের ডান দিকে আছে, এর মানে আমরা বুঝে নিয়েছি এটা হচ্ছে ধনাত্মক। ওই কারণে আমাদের এখানে আমরা ই এর মানটা বসানোর সময় এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এবার আমি এখান থেকে বলতে পারি L = m+vc। যদি আমরা কমন নিই তাহলে পাবো b - b প্রাইম × vc। আমাকে বের করতে হবে কার মান? বলেছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে ভিসি বের করতে হবে। তাহলে b - b প্রাইম × vc = L - m। তাহলে ভিসি আমরা কি বলতে পারবো? L - m ডিভাইডেড বাই b - b প্রাইম। এবার একটু খেয়াল করো, L মানে হচ্ছে আমাদের এই যে দণ্ডের যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 14.008 সেন্টিমিটার। এটাকে অবশ্যই মিলিমিটারে নিবা, সেটা আমাদের এখানে বসাই দিবা। মাইনাস প্রধান স্কেলের পার্ট 14 সেন্টিমিটার, এটাকে মিলিমিটারে নিবা, এখানে বসাই দিবা। বি মানে হচ্ছে ভার্নিয়ার সমাপতন 12, এখানে বসাই দিবা। মাইনাস আমাকে বলেছে কত নম্বর দাগটি মিলে যায়? যখন চোয়াল লাগানো থাকে তখন চতুর্থ দাগের কথা বলেছে। এর মান হচ্ছে আমাদের এখানে এই যে ভি প্রাইমের মান 4। এবার তুমি ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। আশা করি এতটুকু বুঝতে পারছো। সো আমাদের আর কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানাবা। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আর তোমাদের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে তোমাদেরকে আমি পুরো প্র্যাকটিক্যালটা অনলাইনে করাই দিব। সবাই সাথে থেকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।